আচ্ছা, এখন সিলোম। সিলোম কথাটার শাব্দিক অর্থ হচ্ছে গর্ত। এটার কোনো বাংলা টার্ম নেই, সিলোম বলে আমরা চিনবো। আমরা মনে আছে পড়ছিলাম যে ভ্রূণ বা এমব্রায়ো কতগুলো লেয়ারে ভাগ হয়ে যায়, তাদের গঠনের একদম ইনিশিয়ালি কতগুলো লেয়ারে ভাগ হয়ে যায়। তো কয়টা লেয়ারে ভাগ হবে তার উপর বেসিস করে আমরা প্রাণীদেরকে দুইটা ভাগে ভাগ করছিলাম, যে দ্বিস্তরী আর ত্রিস্তরী। ঠিক আছে, ত্রিস্তরী যারা, মানে তিনটা লেয়ার যাদের, তারা কি করে, তাদের লেয়ার কয়টা, বাইরে থেকে ভেতরের দিকে যদি যায়, বাইরে হচ্ছে একটোডার্ম, ভেতরে মেজোডার্ম, আর একদম ভেতরে এন্ডোডার্ম। তিনটা লেয়ার। এখন এই যে বাইরে ছিল একটোডার্ম, কেউ কিছু বলছো? কেউ কি কিছু বলতেছো? আচ্ছা, তারপরে কমলা রঙের এটা হচ্ছে তোমার মেজোডার্ম, আর রেড কালার এটা হচ্ছে এন্ডোডার্ম। আচ্ছা, আমি সিলোমের কনসেপ্টটা তোমাদেরকে একটা ব্ল্যাঙ্ক শিটে বোঝাই, এটা ইজি হবে। আচ্ছা, মনে করো ভ্রূণের লেয়ার গুলো এভাবে ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে একটোডার্ম, এটা হচ্ছে মেজোডার্ম, এটা হচ্ছে এন্ডোডার্ম। এখন এই ভ্রূণটা ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে কি হবে, এন্ডোডার্মটা এরকম সিলিন্ড্রিক্যাল একটা স্ট্রাকচার করে কি গঠন করবে, গাট ওয়াল, মানে পরিপাক তন্ত্রের যে প্রাচীরটা সেটা তৈরি করবে কে, এন্ডোডার্ম। তার চারপাশে বাইরে দিয়ে একটা টিস্যুর লেয়ার হবে, সেটা কি তৈরি করবে, মেজোডার্ম। এই লেয়ারটা তৈরি করবে মেজোডার্ম। আর একদম বাইরে দিয়ে হবে একটোডার্ম। ঠিক আছে, আমি এটা একদম সিম্পলিফাইড ভার্সনটা দেখালাম। এদের মধ্যে এই একটোডার্ম থেকে আমাদের এই যে চোখ, ব্রেন আর অনেক কিছু তৈরি হয়। তারপর মেজোডার্ম থেকে আমাদের যে কঙ্কাল তন্ত্র, বিভিন্ন মাসল, তারপরে তোমার অস্থি, তরুণাস্থি, রক্ত, কানেকটিভ টিস্যু, এগুলো তৈরি হয়। আর এন্ডোডার্মটা কি তৈরি করবে, আমাদের পরিপাক তন্ত্রের যে ওয়ালটা, সেই ওয়ালটা তৈরি করবে এন্ডোডার্ম। তাহলে এই যে সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার হলো। এখন আমরা যদি দেখি এই যে মেজোডার্ম, মেজোডার্মটা কিন্তু এরকম নিরেট থাকে না, ঠিক আছে। মেজোডার্মের ভেতরে পরবর্তীতে গর্ত তৈরি হয়ে যায়। কিরকম গর্ত, এই যে মনে করো এখানটা গর্ত হয়ে গেল, এইভাবে গর্ত হয়ে যায়। গর্ত হয়ে যে, আমি এখানে গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, গর্তটা একটা বিশেষ ধরনের পর্দা দিয়ে বা মেমব্রেন দিয়ে ঢাকা থাকে, বা গর্তের চারপাশ। ঠিক আছে, এই গর্তটার নাম হচ্ছে সিলোম। আর পর্দাটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। তাহলে এই গর্তটার কাজ কেন, মানে কি প্রয়োজন গর্তটার? গর্তটা হচ্ছে, তোমার খেয়াল রাখতে হবে গর্তটা কার মধ্যে হচ্ছে, মেজোডার্মের মধ্যে। গহ্বরটা কার মধ্যে হচ্ছে, মেজোডার্মের মধ্যে। এবং এই গহ্বরটা আসলে কি, এক ধরনের ফ্রি স্পেস। আমি বলছিলাম যে মেজোডার্ম থেকে তোমার কঙ্কাল তন্ত্র তৈরি হবে, তারপর বিভিন্ন অর্গান তৈরি হবে, আমাদের পেটের ভেতরে যেসব থাকে, স্টমাক, লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস, এসব। শুধু আমাদের না, অন্যান্য বিভিন্ন প্রাণীরও তো ভেতরে অনেক অর্গান থাকে, এই অর্গান গুলো তৈরি হবে মেজোডার্ম, এন্ডোডার্মের কিছু টিস্যু, এগুলো মিলে। এখন এই অর্গান গুলা শুরুতে ছিল তারা একটা টিস্যুর লেয়ার, তারপর ধীরে ধীরে ভেতরের দিকে ওরা বড় হবে না, সেই বড় হওয়ার জন্য এটা হচ্ছে একটা ফ্রি স্পেস। ভেতরের দিকে অর্গান গুলো যখন বড় হবে, এই স্পেসটা নিজেকে কম্প্রোমাইজ করে ছোট হয়ে যাবে এবং অর্গান গুলোকে ফ্রিলি বড় হওয়ার জন্য জায়গা দিবে। ঠিক আছে, এতটুকুই মাথায় রাখো। এর চেয়ে বেশি পেরিটোনিয়াম সম্পর্কে তোমাদের এই লেভেলে জানার দরকার নাই, শুধু জানবা দুইটা কথা। একটা হচ্ছে এরা মেজোডার্মের একটা গহ্বর, তারা পেরিটোনিয়াম মেমব্রেন দিয়ে আবৃত থাকে, এবং তারা হচ্ছে এক ধরনের ফ্রি স্পেস
যাতে করে আশেপাশে যত অর্গান তারা বড় হওয়ার জন্য, ফ্রিলি বড় হওয়ার জন্য জায়গা পায়। ঠিক আছে, এতটুকু জানলেই তোমাদের জন্য এনাফ। এখন আমরা আসো দেখি বইতে কি বলছে। এই যে দেখো, ত্রিস্তরী প্রাণী মানে ট্রিপ্লোব্লাস্ট। ত্রিস্তরী মানে কি? ট্রিপ্লোব্লাস্ট। শোনো, টার্ম গুলো যে আমি বলতেছি, এটা কিন্তু বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন সবার জন্য বলছি। ইংলিশ ভার্সন তোমাদের জন্য তো এগুলা মানে একদম ম্যান্ডেটরি, পড়তেই হবে। ট্রিপ্লোব্লাস্ট কি পড়তেই হবে, কিন্তু তার সাথে ত্রিস্তরী কি এটাও জানতে হবে, কারণ তোমাদেরকে এডমিশন টেস্টটা বাংলায় দিতে হবে। আর বাংলা ভার্সন তোমাদের ত্রিস্তরীটা পড়তে হবে, তার সাথে আবার ট্রিপ্লোব্লাস্ট জানতে হবে, কারণ এডমিশন টেস্টে মাঝে মধ্যে ইংলিশ টার্ম বেদ কোশ্চেন হয়। তাহলে কারোরই কোনো টার্ম স্কিপ করার কোনো সুযোগ অ্যাডমিশন নাই। মেইনলি বাংলাতে হয়? না, অ্যাডমিশন ইংলিশেও হয়, কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের একটা ড্রব্যাক কি, ইংলিশ ভার্সনের জন্য কোশ্চেন পেপার আলাদা। আর কোশ্চেন পেপার আলাদা হয়ে যেটা হয় যে কিছু কোশ্চেন ট্রান্সলেশনে ভুল থাকে, কিন্তু অ্যান্সারটা দেওয়া হয় বাংলা অনুযায়ী। তাতে করে দেখা যায় যে অপশনের একটা বৈসাদৃশ্য হয়ে গেল, বা ভুল ট্রান্সলেশনের জন্য তুমি এক্সাম হলে পাজলড হয়ে যেতে পারো। তো এই রিস্কটা কেউ নেয় না। ইংলিশ ভার্সনে খুব কম মানুষ পরীক্ষা দেয়, আর এটা নট সাজেস্টেড এট অল। তোমার চয়েস আছে, তুমি ইংলিশে দিতে পারবা, কিন্তু ইংলিশে দিলে এই প্রবলেম গুলা হয়। আচ্ছা, আমার ব্যাচে ডিএমসি তে যতজন আছে তাদের মধ্যে কেউ, মানে নট আ সিঙ্গেল পার্সন ইংলিশ ভার্সন থেকে কেউ আসে নাই। মানে ইংলিশ ভার্সন থেকে আসছে অনেকে, বাট ইংলিশ ভার্সনে পরীক্ষা দেয় নাই কেউ। আচ্ছা, যাই হোক, তো এই বিষয়টা আমি তোমাদেরকে শুরু থেকেই বলছি, কারণ একদম এইচএসসি দিতে যায় একটা হার্শ রিয়েলিটির সামনে পড়ার চাইতে তোমাদের আগে থেকে প্রিপেয়ার্ড হওয়া ভালো। এমন কঠিন কিছু না। দেখো, ট্রিপ্লোব্লাস্টিক আর ত্রিস্তরী কথা দুটো খুবই কাছাকাছি, এটা এত কঠিন কিছু না। আচ্ছা, ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক যারা, তাদের কি হয়, মেজোডার্ম স্তর। মেজোডার্ম স্তরে মেজোডার্মাল কোষে নির্মিত, মানে ওই গহ্বরের চারদিকে কি কোষ থাকে, মেজোডার্মাল কোষ থাকে। পেরিটোনিয়াম ঝিল্লিতে আবৃত, ঝিল্লি মানে মেমব্রেন, ঝিল্লিতে আবৃত, তাকে সিলোম বলে। ঠিক আছে, এই সংজ্ঞা অনুযায়ী দেহের ভেতরে সব গহ্বরই কিন্তু সিলোম না। ওই যে আমি তোমাদেরকে দেখালাম, এই যে দেখো, এন্ডোডার্ম, এন্ডোডার্ম যে একটা গর্ত তৈরি করছে, এই গর্তটা কি বলতো? এই গর্তটা হচ্ছে আমাদের খাদ্যনালী, যার ভেতর দিয়ে খাবার পাস করবে। এর মধ্যে আছে তোমার এসোফেগাস, তারপর আছে স্টমাক, তারপর সেটা স্মল ইন্টেস্টাইন, তারপর সেটা এরকম করে পেঁচায় 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 স্মল ইন্টেস্টাইন, তারপর সেটা হবে লার্জ ইন্টেস্টাইন, এরকম করে ফুল ইন্টেস্টাইন একদম অ্যানাস পর্যন্ত যাবে। সে কি? সে আসলে গাট, মানে পরিপাক তন্ত্রের যে গহ্বর, সেটা ওইটা কিন্তু পেরিটোনিয়াম না, পেরিটোনিয়াম কিন্তু ওর বাইরে দিয়ে। ঠিক আছে, তাহলে এই যে সিলোম থাকা বা না থাকার বেসিসে তিন ধরনের গোষ্ঠী করা হয়। একটা হচ্ছে অ্যাসিলোমেট, যাদের কিচ্ছু নাই, ভেতরে যে মিজোরাম লেয়ারটা সেটা পুরোপুরি একদম ভরাট, নিরেট, স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে। এরা কারা? পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা। টিনোফোরা কিন্তু একটা মাইনর ফাইলাম। ঠিক আছে, আমি বলছিলাম না যে তোমরা যে মেজর 9টা ফাইলাম জেনে আসছো, এর বাইরেও আরো ফাইলাম আছে, এরা হচ্ছে মাইনর ফাইলাম। টিনোফোরা একটা মাইনর ফাইলাম, প্লাটিহেলমিনথেস পর্যন্ত। তার মানে আমাদের মনে রাখতে হবে প্লাটিহেলমিনথেস পর্যন্ত, মানে 1 2 3 3 পর্যন্ত এরা হচ্ছে অ্যাসিলোমেট। সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট ওদেরও কিন্তু আসলে কোনো সিলোম থাকে না, কিন্তু মেজোডার্মাল লেয়ারে এক ধরনের গহ্বর থাকে, যেটাকে সিলোমের সাথে অনেকটা তুলনা করা হয়। ঠিক আছে, পরিস্ফুটনের সময় ফাঁকা যে স্থানটা, স্থানটার নাম কি, ব্লাস্টোসিল, সেটা ঘিরে কখনো কখনো মেজোডার্মাল কোষস্তর অবস্থান করে। তাহলে ওই জায়গাটাকে বলা হয় অনেকটা মেজোডার্মের মতো। এই যে মনে করো এদের অন্ত্র, অন্ত্র মানে পরিপাকতন্ত্র, তার চারপাশ দিয়ে এন্ডোডার্মাল কোষ। দেখো, এই যে বাইরে দিয়ে মেজোডার্মাল কোষ। এখন এই যে গহ্বরটা, এই যে ফাঁকা জায়গাটা, যাকে বলা হচ্ছে সিলোমের সাথে তুলনা করা হচ্ছে, সে কিন্তু পুরাপুরি তার চতুর্পাশে মেজোডার্ম নাই, তার বাইরে দিয়ে মেজোডার্ম আছে, ভেতর দিয়ে কিন্তু মেজোডার্ম নাই। আবার এদের পেরিটোনিয়াম পর্দা সৃষ্টিও করে না। ঠিক আছে, ওদের কিন্তু পেরিটোনিয়াম পর্দাও নাই। তাহলে পুরাপুরি মেজোডার্ম দিয়ে আবৃত না, আবার পুরাপুরি পেরিটোনিয়ামও নাই। তাহলে ওরা হচ্ছে সিউডোসিলোমেট, মানে সিলোমের মতো অনেকটা দেখতে, বাট নট সিলোম। এরকম কারা? এরকম হচ্ছে নিমাটোডা। আমাদের যেগুলা ফাইলাম নিয়ে কথা, মানে মেজর ফাইলাম গুলা, মেজর ফাইলামের মধ্যে শুধু নিমাটোডা সিউডোসিলোমেট, তাছাড়া আছে রোটিফেরা আর কাইনোরাইকা।
ইউসিলোমেট, ইউসিলোমেট তো বুঝালাম যে সিলোম কি জিনিস, সেটা বোঝাতে যে যা বুঝাইছি সেটাই হচ্ছে ইউসিলোমেট। নিমাটোডার পর থেকে যারা আছে তারা সবাই ইউসিলোমেট, মানে মেসোডার্মাল লেয়ারে একটা গহ্বর থাকবে, যার তার চারপাশে হচ্ছে থাকবে পেরিটোনিয়াম আবরণ, আর পেরিটোনিয়ামের বাইরে দিয়ে অবশ্যই চতুর্দিক দিয়ে থাকবে মেসোডার্মাল কোষ। ঠিক আছে, তাহলে এই গেল সিলোম। সিলোমের প্রয়োজন কি? ওই যে বললাম, এটা হচ্ছে একটা ফ্রি স্পেস। ফ্রি স্পেসের মধ্যে মানে স্পেসটা হচ্ছে এরকম, কিন্তু এখানে মনে করো লিভার বড় হচ্ছে, লিভার শুরুতে ছিল এতটুকু, এরপর লিভারটা যখন আরো বড় হবে তখন স্পেসটা নিজে ছোট হয়ে যায় লিভারকে জায়গা দিতে। ঠিক আছে, এটাই কাজ। আর বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে বর্জ্য পদার্থ, পুষ্টি পদার্থ, গ্যাস পরিবহনে সাহায্য করে। কেন পরিবহনে সাহায্য করে? এই যে পেরিটোনিয়াম মেমব্রেনটা দেখলে না, পেরিটোনিয়াম মেমব্রেন বরাবর আমাদের সমস্ত ব্লাড ভেসেল, তারপর নার্ভ, এইসব জিনিস, তারপর লিম্ফেটিক ভেসেল, এরা সবাই এই পেরিটোনিয়াম পর্দা যেই দিক দিয়ে পাস হয় সেই পর্দা ধরে ধরে যায়। তার মানে কি, ব্লাডের যা কাজ তাই করতেছে, কারণ ব্লাড ভেসেল গুলো আসলে থাকে কোথায়? এই পেরিটোনিয়াম পর্দার গায়ে গায়ে। ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। এটা অনেকটা ওই যে ইয়ে থাকে না, দেখবা যে গ্লাসওয়্যার, কাঁচের জিনিসপত্র যখন প্যাকেজিং করে তখন এক ধরনের ফোমের জিনিস দিয়ে বড় বড় কার্টুনে গ্লাসওয়্যার ক্যারি করে। এইটা সেম মেকানিজম, নেচার আমাদেরকে একটা এই যে স্যাক বা ব্লাইন্ড ক্যাভিটি টাইপের দিছে, যাতে নরম জিনিসপাতি এর মধ্যে সুন্দর মতো অ্যাকোমোডেট করে, তার চারপাশে পাশাপাশি থাকতেও পারে, কিন্তু তাদের নিজেদের মধ্যে মানে অর্গানগুলোর নিজেদের মধ্যে কোনো ডিরেক্ট ঘর্ষণ না হয় বা ফ্রিকশন না হয়। আর অ্যানেলিড, অ্যানেলিডের তরলপূর্ণ সিলোম, শুধুমাত্র অ্যানেলিডা যারা তাদের সিলোমের ভেতরে লিকুইড থাকে, লিকুইডটা হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। তার মানে একটা কোনো পাইপের ভিতর লিকুইড থাকলে পাইপটা দেখবা যে শক্ত হয়ে থাকে, আর লিকুইড চলে গেলে দেখবা পাইপ আবার নেতায় পড়তেছে। এটাই হচ্ছে হাইড্রোস্ট্যাটিক কঙ্কালের মেকানিজম। ঠিক আছে, ফুলের বাজার থেকে ফুল কিনে এনে আমরা পানিতে ভিজায় রাখি, যতক্ষণ পানি ও শোষণ করতে পারে ততক্ষণ তাজা থাকে, পরে কিরকম নেতায় পড়ে না? মেকানিজমটা কিন্তু এরকমই, যে পানি বা লিকুইড বা ফ্লুইড যখনই একটা টিউব লাইক স্ট্রাকচারের ভেতরে থাকে তখন তার কিছুটা মেকানিক্যাল স্ট্রেংথ হয়, ঠিক আছে, কিছুটা সাপোর্ট পায়, সেটাই হচ্ছে হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল। তাহলে অ্যানেলিডের বডিতে সিলোমের মধ্যে তরল থাকে যেটা কিনা হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। তাহলে এই চারটা গুরুত্ব পড়ে ফেলবা, এটা সিকিউর 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট, নাম্বারেও আসতে পারে, মানে সুন্দর কোশ্চেন একটা। সংবহন তন্ত্র, সংবহন তন্ত্র হচ্ছে আহ আমাদের ক্ষেত্রে ব্লাড যেটা করে, অক্সিজেন ক্যারি করা, খাবার ক্যারি করা, বর্জ্য পদার্থ ক্যারি করা, মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট ক্যারি করা, এই সবগুলো কাজই হচ্ছে সংবহন তন্ত্রের কাজ। কিন্তু যারা অনুন্নত প্রাণী তাদের জন্য আমাদের রক্ত যেরকম একদম ওয়েল স্ট্রাকচার্ড একটা ট্রান্সপোর্ট সিস্টেম, এত ওয়েল স্ট্রাকচার থাকে না। অনেক প্রাণীরই সংবহনের মেইন মাধ্যমটাই হচ্ছে পানি। পরিফেরাদের পানির পরিবহন তন্ত্র হিসেবে থাকে নালীতন্ত্র। আর একাইনোডার্মাটা 8 নাম্বার যারা, একাইনোডার্মাটা একটু অদ্ভুত প্রাণী, বুঝছো? একাইনোডার্মাটা ফাইলামে 8 নাম্বার, তার মানে কর্ডেটার একদম আগের ফাইলাম হিসাবে কিন্তু একাইনোডার্মাটার অনেক উন্নত বৈশিষ্ট্য থাকার কথা। বাট আমরা দেখবো যে 1 থেকে 7 পর্যন্ত এদের গ্র্যাজুয়াল একদম খুব বেসিক নিয়মে সকল বৈশিষ্ট্যেরই উন্নতি ঘটছে। শুধুমাত্র একাইনোডার্মাটাতে যে উন্নতি অবনতি কিছু ওভাবে বলা যায় না, বাট কিছু অদ্ভুত ধরনের বৈশিষ্ট্য দেখা যায় একাইনোডার্মাটাতে। একানোডার্মাটাদেরও ওরকম ডেফিনিটিভ কোনো রক্ত সংবহনতন্ত্র নাই, কিন্তু ওদের সংবহনতন্ত্রটা কি ওয়াটার ভাস্কুলার সিস্টেম। ঠিক আছে, 1 মিনিট। একানোডার্মাটা পড়ার সময় আমরা দেখবো ওদের এই ওয়াটার ভাস্কুলার সিস্টেমে এক ধরনের পা থাকে, ওদের পা গুলো খুবই অদ্ভুত, টিউব ফিট। তোমরা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারো, টিউব ফিটের ভিডিও পাবা, খুবই ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, উন্নত প্রাণীদের সংবহনতন্ত্রের প্রধান মাধ্যম হচ্ছে রক্ত, যেটা বললাম। সংবহনতন্ত্রের সম্পর্কে আমরা জানি রক্ত দিয়ে, ঠিক আছে, আমরা ইনিশিয়ালি ওদের সম্পর্কে জানি হচ্ছে রক্ত চিন্তা করে, যে আমাদের বডিতে রক্ত যা করে। তো রক্ত সংবহনতন্ত্রকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মুক্ত আর একটা বদ্ধ। আচ্ছা, মুক্ত আর বদ্ধ সংবহনতন্ত্রের ব্যাপার সামনে আরো আসবে, আমরা যখন আর্থ্রোপোডা পড়বো তখন আরো ডিটেইলে পড়বো। এখন একটু শর্টে জানা রাখি, সেটা হচ্ছে যে মুক্ত সংবহনতন্ত্র যে একটা প্রাণীর ধরো ফুল বডির ক্যাভিটি এটা,
এর মধ্যে একটা পানির ট্যাঙ্কির মতো রক্ত থাকে, ঠিক আছে? এর মধ্যে ভাসমান বিভিন্ন অর্গান, সবকিছু ভাসমান। তো আমাদের হিউম্যান বডিতে কিন্তু এরকম না। আমাদের বডিতে অসংখ্য ইন্টারকানেক্টেড ছোট ছোট নালী থাকে, ছোট বড় বিভিন্ন ধরনের নালী। সমস্ত রক্তই আমাদের বডিতে এই নালীর ভেতর দিয়ে পাস করে, কোনো ওপেন জায়গায় পাস করে না। তাহলে এই যে রক্ত টোটালি একটা টিউব স্ট্রাকচারের মধ্যে, টিউবাল সিস্টেমের মধ্যে থাকা, এটাকে বলা হয় বদ্ধ রক্ত সংবহনতন্ত্র, যেটা কাদের থাকে? অ্যানেলিডা এবং কর্ডাটাদের। আর যারা মুক্ত সংবহনতন্ত্র, মানে বডি ক্যাভিটি পুরাটা জুড়ে পানির ট্যাঙ্কের মতো করে রক্ত থাকে, সেটা হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র। আর্থ্রোপোডা আর মোলাস্কাকে যদিও মুক্ত সংবহনতন্ত্রের এক্সাম্পল বলা হয়, কিন্তু মোলাস্কা আবার অর্ধমুক্ত। এটা আমরা মোলাস্কা পড়ার সময় ডিসকাস করবো, জাস্ট একটু মাথায় রাখো যে মোলাস্কা অর্ধমুক্ত, মানে ওর মুক্ত সংবহনতন্ত্রের বৈশিষ্ট্য আছে, আবার বদ্ধ সংবহনতন্ত্রের বৈশিষ্ট্য আছে। আচ্ছা, কঙ্কাল। কঙ্কাল জিনিসটা হচ্ছে যে দেহের মেকানিক্যাল সাপোর্ট, দেহের সংরক্ষণ এবং ভার বহন। সংরক্ষণ কেন? বাইরে থেকে যখন কোন একটা ব্লো আসবে, কোন একটা আঘাত আসবে, তখন একটা শক্ত স্ট্রাকচার থাকলে সে প্রোটেকশন দিবে, এটা হচ্ছে সংরক্ষণ। আর ভার বহন তো বুঝতেই পারছো, যে বডির যত ওয়েট আছে সেটাকে গ্র্যাভিটির এগেইনস্টে সাপোর্ট দেয়া। তো এটা হচ্ছে কঙ্কাল। কঙ্কাল দুই ধরনের, বহিঃকঙ্কাল আর অন্তঃকঙ্কাল। আমি, শোনো, সব এক্সাম্পলে আমি আগে মানুষ দিয়ে দিব, তারপরে অন্য প্রাণীর কথা, কারণ মানুষকে তো আমরা কমন সেন্স থেকে, কি তুমি মানুষ সম্পর্কে বেস্ট জানো, তাই না? তাহলে মানুষ দিয়ে এক্সাম্পল দিয়ে তারপরে বাকিগুলোতে যাই। মানুষের ক্ষেত্রে যেটা হয় যে আমরা আসলে কঙ্কাল বলে যেটাকে চিনি, হাড্ডি গুড্ডি এইসব, এটা হচ্ছে অন্তঃকঙ্কাল, মানে বডির ভেতরের দিকে থাকে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। আর বহিঃকঙ্কাল যেটা একদম সারফেসে থাকে, যেমন আমাদের ক্ষেত্রে নখ, চুল, লোম, এগুলা মানুষের। আর অন্যান্য অনেক প্রাণী আছে, যেমন গরু ছাগলের শিং আছে, তারপর ঘোড়ার খুর আছে, এইসব। তারপর পাখিদের পালক আছে, মাছের আবার আইস আছে। এগুলা হচ্ছে তোমার বহিঃকঙ্কাল। তো পরিফেরাদের ক্ষেত্রে থাকে এক ধরনের কাঁটার মতো জিনিস, যেটাকে বলা হয় স্পিকিউল। আচ্ছা, এখানে তোমাকে বলে রাখি যে স্পিকিউল জিনিসটা কি। স্পাইক শব্দটা শুনে থাকবা তোমরা, স্পাইক। স্পাইক শব্দের অর্থ কাঁটা, অনেকবার আসবে এই শব্দটা। ফুল বায়োলজিতে স্পাইক শব্দটা অনেকবার আসবে। স্পাইক মানে কাঁটা। আর বায়োলজিতে আমরা যখনই একটা শব্দের শেষে ইউএলই এই সাফিক্সটা যুক্ত করব, তার মানে হচ্ছে কোনো কিছু একটা ছোট ভার্সন। তাহলে স্পিকিউল, স্পিকিউল মানে হচ্ছে ছোট কাঁটা, ঠিক আছে? স্পিকিউল মানে ছোট কাঁটা। তো ছোট ছোট কাঁটার মতো স্ট্রাকচার থাকে কাদের? পরিফেরাদের। ওইটা হচ্ছে ওদের অন্তঃকঙ্কাল। আচ্ছা, আর কি? একাইনোডার্মাটা, একাইনোডার্মাটাদের থাকে ক্যালকেরিয়াস প্লেট। একাইনোডার্মাটের একটা বিশেষ স্ট্রাকচার হচ্ছে ওদেরও কাঁটা থাকে। ওদের কাঁটাটা কিরকম? মনে করো ওদের চামড়ার ঠিক নিচে এরকম প্লেট থাকে, ঠিক আছে? ওই প্লেট থেকে উদ্গত কিছু কাঁটা থাকে। লাল কালার যেগুলো লাগতেছে সেগুলো সব কাঁটা। আর মনে করো সবুজ কালারটা একাইনোডার্মাটার স্কিন। এইভাবে স্কিন দিয়ে ক্যালকেরিয়াস প্লেটটা ঠিকই ঢাকা থাকে, বাট কাঁটাগুলা বাইরে থাকে। তাহলে কাঁটাগুলো কিরকম একাইনোডার্মাটাদের? কাঁটাগুলো হচ্ছে বহিঃকঙ্কাল, আর ক্যালকেরিয়াস প্লেটটা হচ্ছে অন্তঃকঙ্কাল। এটা একাইনোডার্মাটা পড়ার সময় আবার আসবে, তো এত টেনশনের কিছু নাই, এগুলা কথা আমরা আবার পড়বো। আচ্ছা, কিছু কিছু নরমদেহী প্রাণীর কোনো কঙ্কাল থাকে না। কারা তারা? এক্সাম্পল জানতে হবে। কেঁচোকৃমি, নটোকর্ড। নটোকর্ড হচ্ছে, কর্ড মানে তো তোমরা জানো, কর্ড মানে দড়ি। আহ নটোকর্ড জিনিসটা হচ্ছে যে উম, উন্নত কিছু প্রাণী, উন্নত কিছু প্রাণী তাদের পিঠের মাঝ বরাবর এক ধরনের কর্ড লাইক স্ট্রাকচার, মানে দণ্ডের মতো। কর্ড মানে বেসিক্যালি শক্ত দড়ি জাতীয় একটা স্ট্রাকচার, কিন্তু এখানে নটোকর্ড বলতে একটা দণ্ড বোঝানো হচ্ছে, শক্ত নিরেট দণ্ড। যেটা কি দিয়ে তৈরি? মেসোডার্মাল কোষ দিয়ে তৈরি। মেসোডার্মাল কোষ মানে কি তো বুঝছোই, মেসোডার্ম জিনিসটা কি? ওই যে আমরা পড়লাম যে ভ্রূণীয় অবস্থায় তিনটা লেয়ার হয়, তার মধ্যে মাঝের লেয়ারটা হচ্ছে মেসোডার্ম। সেই লেয়ার থেকে উদ্ভূত কোষ দিয়ে ভ্রূণাবস্থায় বা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, পৃষ্ঠ মধ্যরেখা মানে পিঠের ঠিক মাঝ বরাবর অবস্থিত কিছুটা নমনীয় স্থিতিস্থাপক ছিদ্রযুক্ত দণ্ডকে নটোকর্ড বলে। আহ
এটা হচ্ছে সংজ্ঞা। এই সংজ্ঞাটা প্রত্যেকটা পার্ট আমি বুঝাই বলতেছি, আর ইংলিশ টার্মটাও বলে দিব। মেসোডার্ম উদ্ভূত মানে হচ্ছে ডিরাইভ ফ্রম মেসোডার্মাল সেল। ঠিক আছে, উদ্ভূত ইংলিশ হচ্ছে ডিরাইভড, মানে ডিরাইভ শব্দটাই আমরা সায়েন্টিফিক্যালি ব্যবহার করি। গঠিত ভ্রূণাবস্থায় বা আজীবন, মানে ইন এমব্রায়োলজিক্যাল লাইফ অথবা থ্রু আউট দ্য লাইফ। থ্রু আউট দ্য লাইফ মানে আজীবন। দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, মানে মিড অ্যাক্সিস অফ দ্য ডরসাম। ডরসাম মানে হচ্ছে পৃষ্ঠ, ঠিক আছে। ডরসাম মানে হচ্ছে পৃষ্ঠ বরাবর অবস্থিত, কিছুটা নমনীয়। নমনীয় মানে হচ্ছে ফ্লেক্সিবল, মানে যেটাকে তুমি সহজে বেন্ড করতে পারো কিছুটা। স্থিতিস্থাপক মানে হচ্ছে ইলাস্টিক। ছিদ্রযুক্ত দণ্ড, ছিদ্রযুক্ত মানে আহ অনেকগুলো ছোট ছোট ফুটা আছে, ফিল্ড উইথ পোরস। ছিদ্রযুক্ত মানে হচ্ছে পোর। একটা দণ্ডকে বলা হয় নটোকর। সাজেশন থাকবে, ইংলিশ ভার্সন জানা আছো তোমরা, হচ্ছে ইংলিশ ভার্সন আলিম স্যারের বইটা তো পড়ার মতো। আজমল স্যারের বই তো ইংলিশ ভার্সন নাই যতদূর আমার মনে আছে। আলিম স্যারের বইটা তোমরা কিনতে পারো, কিনে এই যে ডেফিনিশন টাইপের যেগুলো জিনিস এগুলো একটু ওই বই থেকে দেখতে পারো, সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এই এই কথাগুলো তোমার খেয়াল রাখতে হবে যে কোথা থেকে ডিরাইভ বা উদ্ভূত, মেজোরাম থেকে। তারা হতে পারে ভ্রূণ অবস্থায় থাকতে পারে অথবা আজীবন থাকতে পারে। দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, দেহের ডরসামের একদম মিড অ্যাক্সিস বরাবর অবস্থিত, কিছুটা নমনীয় ফ্লেক্সিবল, স্থিতিস্থাপক এবং ছিদ্রযুক্ত দণ্ডকে বলা হয় নটোকর। ঠিক আছে, তাহলে নটোকর কি জিনিস এটা আমরা মোটামুটি জানলাম। যাদের নটোকর থাকে তারা হচ্ছে কর্ডেটা, যাদের নটোকর থাকে না তারা হচ্ছে নন কর্ডেট। নন কর্ডেট হচ্ছে 1 থেকে 8 নাম্বার যতগুলা মেজর ফাইলাম এবং এদের ভেতরে যত মাইনর ফাইলাম, এগুলো সব শুধুমাত্র কর্ডেটা একটা ফাইলাম যার নটোকর থাকবে। নন কর্ডের এক্সাম্পল খুবই সহজ, তুমি এই যে বাকি 8টা ফাইলাম যেগুলো পড়বা সবগুলো থেকেই তো একটা দুটো করে এক্সাম্পল পড়বা, যে কোনো একটা দুটো এক্সাম্পল তোমার মনের মতো লিখলেই হবে। কর্ডেট কারা? কর্ডেটকে আবার 3টা ভাগে ভাগ করা হচ্ছে। দেখো ডেফিনিশন আমরা একটা কথা বলছিলাম, নটোকর জিনিসটা হয় থাকবে ভ্রূণাবস্থা অথবা আজীবন। কর্ডেটের 3টা কম্বিনেশন হতে পারে। একটা হচ্ছে যে থ্রু আউট দ্য লাইফ মানে আজীবন, থ্রু আউট লাইফ নটোকর নটোকরই থেকে যাবে। আরেকটা হচ্ছে যে এমব্রায়োলজিক্যালি শুধুমাত্র থাকবে, পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে, লেটার অল্টার, পরবর্তীতে পরিবর্তিত হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে যে এমব্রায়োলজিক্যালি নটোকর থাকবে, পরবর্তীতে নাই হয়ে যাবে। ঠিক আছে, থ্রু আউট লাইফ মানে আজীবন যাদের থাকবে তারা কাদের মধ্যে পড়ে? তারা হচ্ছে সেফালোকর্ডাটা। ঠিক আছে, তারা হচ্ছে সেফালোকর্ডাটা। যাদের পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে কিরকম, যেমন আমরা মানুষ, যাদেরকে বলা হয় ভার্টিব্রেটা, মানে তারা এমব্রায়োলজিক্যালি মানে ভ্রূণ অবস্থায় ছিল নটকর, ওরা যখন বড় হয়ে যাবে তখন ওইটা হবে হচ্ছে মেরুদণ্ড, ভার্টিব্রা। ঠিক আছে, তাহলে ভার্টিব্রা হচ্ছে একটা উন্নত গঠন যেটা পরবর্তীতে নটকটের একটা পরিবর্তিত রূপ, তাহলে ভার্টিব্রা তৈরি হবে। আর যাদের ডিসঅ্যাপিয়ার করে যাবে মানে এমব্রায়োলজিক্যালি নটকট ছিল, পরবর্তীতে কিছুই থাকবে না। ঠিক আছে, এরা হচ্ছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা, তাহলে এই এই পড়াটুকু পড়ে ফেলো। অ্যাক্সিডিয়া, ব্রাঙ্কিওস্টোমা আর কর্ডেটার কি বলে ভার্টিব্রেটার এক্সাম্পল তো সব এই মাছ, ব্যাঙ, মানুষ, সাপ, পোকামাকড়, সরি পোকামাকড় না, হাঁস, ব্যাঙ, মানুষ, সাপ এইসব কিছু। লার্ভা দশায় বলতে কি বুঝাইতেছে আরেকবার বলবেন? আচ্ছা, লার্ভা দশা হচ্ছে এমব্রায়োলজিক্যাল ভ্রূণ দশা। লার্ভা হচ্ছে কিছু কিছু প্রাণীর ভ্রূণের একটা বিশেষ গঠনকে লার্ভা বলা হয়। ঠিক আছে, লার্ভা হচ্ছে প্রাণীর ভ্রূণ অবস্থায়
ভ্রূণ অবস্থায় না বলে বলা ভালো পরিস্ফুটনরত অবস্থায়। ইংলিশে বললে ভালো হতো, মানে ইংলিশটাও যদি মেনশন করতে। আচ্ছা, লার্ভাকে কি বলবো? প্রাণীর পরিস্ফুটন মানে হচ্ছে, পরিস্ফুটনের এক্সাক্ট কথাটা তো আমার মনে আসতেছে না। লার্ভার ইংলিশ আসলে লার্ভাই, ঠিক আছে? লার্ভা স্টেজ, লার্ভা এটা হচ্ছে সিঙ্গুলার, লার্ভা এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে? লার্ভা স্টেজ, লার্ভা স্টেজ হচ্ছে প্রাণীর মানে এমব্রায়োলজির একটা বিশেষ দশা। সবার লার্ভা হয় না, কারো কারো এমব্রায়োলজির একটা মানে এমব্রায়ো অবস্থার একটা টাইমকে লার্ভা বলা হয়। সব প্রাণীর থাকবে না এটা, যেমন আমাদের মানুষের কিন্তু লার্ভা নাই, তো প্রজাপতির আবার লার্ভা আছে। আচ্ছা, লার্ভা কথাটা আরেকটা বিশেষত্ব হচ্ছে যে লার্ভা পূর্ণাঙ্গ প্রাণী যেটা, মানে অ্যাকচুয়াল অ্যাডাল্ট অ্যানিমেলের চেয়ে আলাদা দেখতে স্ট্রাকচারালি। দে লুক স্ট্রাকচারালি ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাডাল্ট অ্যানিমাল। লার্ভা সম্পর্কে আমার এইটাই বলার আছে, ঠিক আছে? লেজ অঞ্চলে ইউরোকর্ডাটা প্রাণীটা হচ্ছে অনেকটা মাছের মতো, তাদের এই যে লেজের যে পার্টটুকু এইখানে শুধুমাত্র নটোকর্ড থাকে, তাও শুধুমাত্র লার্ভা অবস্থায়, মানে ওরা যখন হচ্ছে এমব্রায়ো স্টেজে থাকে ওই দশায়। পরবর্তীতে এদের পুরা গঠনটাই চেঞ্জ হয়ে যায়, ইউরোকর্ডদের পুরো গঠনটাই চেঞ্জ হয়ে যায়, এবং গঠনটা চেঞ্জ হয়ে ওরা ওই যে ছোটবেলায় মানে এমব্রায়ো অবস্থায় যেমন দেখতে ছিল তার কিছুই থাকে না, ওদের পুরা স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় এবং ওদের নটোকর্ডটাও ডিসঅ্যাপিয়ার করে যায়, ঠিক আছে? আচ্ছা, আপু, পৌষ্টিক নালী। নটোকর্ড বলতে কি ভার্টিব্রাল কলাম যে হাড্ডিটা ওইটা, নাকি ভিতরে যে স্পাইনাল কর্ড থাকে ওইটা বোঝায়? না না না, স্পাইনাল কর্ড তো তোমার নার্ভের অংশ। স্পাইনাল কর্ড হচ্ছে নার্ভ কর্ডের পরিবর্তিত অবস্থা। আমরা দুটা কর্ডের কথা পড়বো এই চ্যাপ্টারে, নটোকর্ড আর নার্ভ কর্ড। এটা সম্পর্কে ডিটেল বলা আছে কর্ডেটা পর্ব নিয়ে যখন আমরা আলোচনা করব তখন। তাও যেটা বলছি যে ভেতরে যে স্পাইনাল কর্ড থাকে, আমরা যেটাকে নার্ভাস সিস্টেমে যেটা অংশ, ওইটা হচ্ছে নার্ভ কর্ড থেকে আসছে। আর নটোকর্ড আসলে যে শক্ত জিনিসটা তোমরা ভার্টিব্রাল কলাম বলে চেনো, সেই জিনিসটাও নটোকর্ড পুরোপুরি না। নটোকর্ড আমাদের ক্ষেত্রে মানে যারা ভার্টিব্রেটা ইয়ের মধ্যে পড়ে, সাবফাইলামের মধ্যে পড়ে, তারা হচ্ছে ওই ওদের নটোকর্ডটা পরবর্তীতে হয়ে যে ভার্টিব্রার মাঝে মাঝে যে ডিস্ক থাকে, আচ্ছা এটা বেশি কঠিন হয়ে যাচ্ছে তোমাদের জন্য। প্রত্যেকটা ভার্টিব্রা তো আলাদা আলাদা বোন, এখন ভার্টিব্রার মাঝে মাঝে এক ধরনের কার্টিলেজের ডিস্ক থাকে, হ্যাঁ, এই ডিস্ক গুলোই হচ্ছে নটোকর্ড। আর ভার্টিব্রা যেটা সেটা আসলে নটোকর্ড না, মানে বলতে পারো তোমার ভার্টিব্রাল কলামের একটা ছোট অংশ হচ্ছে নটোকর্ড। মানে পূর্ণাঙ্গ একটা প্রাণীতে তুমি নটোকর্ড রেয়ারলি, খুবই ছোট্ট একটা অংশে নটোকর্ড থাকে আমাদের ক্ষেত্রে, যারা এই যে ভার্টিব্রাটার মধ্যে পড়ি। ওই যে বললাম নটোকর্ড পরিবর্তিত হয়ে যাবে, অল্টার্ড ইনটু ভার্টিব্রা, ঠিক আছে? মানে নটোকর্ড যে একদম টোটালি ভার্টিব্রাল কলাম হয়ে গেছে এরকম না বিষয়টা। নটোকর্ড ভার্টিব্রাল কলামের একটা ছোট অংশ গঠন করে, ঠিক আছে? আর কিছু ডাউট কি ক্লিয়ার হয়েছে? জি আপু, ভাই। আচ্ছা, আমরা আগাই। পৌষ্টিক নালী বা এলিমেন্টারি ক্যানাল। এখন যাদের এই যে পুষ্টি বা নিউট্রিশনের জন্য আলাদা একটা ক্যানাল সিস্টেম থাকে, তারা হচ্ছে এন্টেরোজোয়া। এন্টেরো কথাটার মানেই হচ্ছে রিলেটেড টু নিউট্রিশন, ঠিক আছে? এন্টেরো এটা হচ্ছে রিলেটেড টু নিউট্রিশন। আর প্যারাজোয়া, এদের নিউট্রিশনটা খুবই নন স্পেসিফিক। নিউট্রিশনের জন্য, নিউট্রিশনকে প্রসেস করার জন্য এদের বডিতে আলাদা কোনো নালী, কোনো ক্যাভিটি বা কোনো স্পেশালাইজড কোনো সিস্টেমই নাই। ওদের একদম সেলুলার লেভেলে ওরা শুধুমাত্র একটু এনার্জি প্রডিউস করে, মানে একদম মলিকুলার লেভেলে ওরা শুধু এনার্জি প্রসেস করে। এর বাইরে ওদের আর নিউট্রিশন প্রসেস করার কোনো সিস্টেম নাই। এরা শুধুমাত্র একদম প্রথম যারা পরিফেরা। আর নিডারিয়া থেকে কর্ডেটা পর্যন্ত সবাই হচ্ছে এন্টেরোজোয়া। এদের বিশেষায়িত নিউট্রিশন সিস্টেম আছে, মেকানিজম আছে। নিডারিয়ার মেকানিজমটা আমরা হাইড্রা পড়ার সময় পড়বো। আচ্ছা, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস।
শ্রেণীবিন্যাস কিসের কিসের উপর বেসিস করে করা হয়? 16টা বেসিসে আমরা শ্রেণীবিন্যাস দেখলাম, কিন্তু আমরা একদম সর্বজন স্বীকৃত মোস্ট মডার্ন যে শ্রেণীবিন্যাস সেটাতে 7টা ট্যাক্সনে ভাগ করি। ঠিক আছে, 7টা ট্যাক্সন। ট্যাক্সন গুলো কি? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এই যে বইয়ের এই পাশের পেজে, পরবর্তী পেজে আছে, এটা পিডিএফ, একটা সাইড দেখা যাচ্ছে শুধুমাত্র। এই যে 7টা সুন্দর মতো মুখস্থ করবা। কিংডম হচ্ছে সবচেয়ে বড় সংখ্যক প্রাণী, সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী, মানে প্রাণী বলতেছি কেন, বেশি সংখ্যক জীব যার মধ্যে পড়ে। এখন এনিমেলিয়া কিংডমের সবাই হচ্ছে প্রাণী। এটা ছাড়াও আরো 4টা কিংডম আছে। কিংডম গুলোর নাম তোমরা আগেও শুনছো হয়তোবা ছোট ক্লাসের কোনো বইতে, 8-এ অথবা 9-এ। তার একবার নামগুলা পড়বা, মনেরা। প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমালিয়া। প্ল্যান্টের মধ্যে প্ল্যান্ট পড়ে, ফাঞ্জাইয়ের মধ্যে ফাঙ্গাস গুলা পড়ে, প্রোটিস্টার মধ্যে প্রোটোজোয়া গুলা পড়ে। প্রোটোজোয়া কারা? ওই যে অ্যামিবা, ম্যালেরিয়াল প্যারাসাইট, এরা হচ্ছে প্রোটোজোয়া। আর মনেরার মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ব্লু গ্রিন অ্যালজি, এরা পড়ে। ঠিক আছে, তাহলে কার মধ্যে কারা পড়ে? এখানে 2-3টা লাইন, এগুলো একটু সুন্দর করে পড়ে ফেলবা, এগুলো শুধু ইনফরমেটিভ পড়াশোনা। আর এই 5 স্টেট ক্লাসিফিকেশন কারা করেন? মেইনলি হুইটেকার করে, আর মার্গুলিস এটাকে পরবর্তীতে একটু ইয়ে করছে আর কি, মডিফাই করছে। আচ্ছা, শৈবাল, স্লাইম, এরাও কিন্তু প্রোটিস্টার মধ্যে পড়ে। আচ্ছা, প্রোটিস্টার আমি যে এক্সাম্পল গুলো দিলাম সেই এক্সাম্পল এই বইতে নাই। আর তোমরা অ্যামিবা সম্ভবত 9-10-এ পড়ছো, তাই না? অ্যামিবা ছিল না 9-10-এর বইতে? অ্যামিবা কিন্তু প্রোটিস্টার মধ্যে পড়ে। আবার বোটানিতে তোমরা পড়বা 4th চ্যাপ্টারে ম্যালেরিয়াল প্যারাসাইট, ওরাও কিন্তু প্রোটিস্টার মধ্যে পড়ে। ঠিক আছে, শ্রেণীবিন্যাসের নীতি এইখানটা পুরাটাই একটু রিডিং পড়া, এটা একটু কি বলবো, সহজ বাংলায় এটা হচ্ছে গ্যাজ। ঠিক আছে, এগুলা সব বাংলা কথাবার্তা। একবার রিডিং দিয়ে যাবা, একদম না পড়ে রেখে দিবা না, রিডিং দিয়ে যাবা। এগুলাতে আর কি পড়াবো? ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে যে ট্যাক্সন। ট্যাক্সন হচ্ছে যে যে ক্যাটাগরি ভাগ করা হলো। কিংডম সবচেয়ে বড় ট্যাক্সন, এর মধ্যে ফুল প্রাণী জগৎ পড়ে যাচ্ছে। ফাইলাম, কর্ডাটা মনে করো একটা ফাইলাম, যাদের মধ্যে হিউজ বৈশিষ্ট্যের পার্থক্য, তারা হচ্ছে ফাইলাম। ফাইলামকে আরেকটু ছোট ভাগ করা হচ্ছে, ক্লাস বা আরেকটু ছোট, আরেকটু ছোট, এরকম করে 7টা ভাগে ভাগ করা হয়। এই 7টা হচ্ছে ম্যান্ডেটরি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফাইলাম আর ক্লাসের মাঝামাঝি আরেকটা ভাগ করা হচ্ছে, যেমন কর্ডাটার ক্ষেত্রে করা হয়। কর্ডাটা তো ফাইলাম, কর্ডাটার সাথে সাথে কি করা হলো? ওই যে ভার্টিব্রাটা করা হয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, ওরা কিন্তু সাব ফাইলাম, মানে হচ্ছে ফাইলামের চেয়ে একটু ছোট। সাব ফাইলামের মধ্যে আবার আছে সুপার ক্লাস, মানে ক্লাসের চেয়ে একটু বড়। এই জিনিসগুলো পড়ানোর সময় আমি আবার বলে দিব, মানে এগুলো যখন টেক্সটে আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিস পড়ানো হবে তখন আবার বলবো। খালি এটা মনে রাখবা যে ফাইলামের একটু ছোট ভার্সন সাব ফাইলাম আছে কর্ডাটার মধ্যে, ক্লাসের একটু বড় ভার্সন সুপার ক্লাস আছে হচ্ছে এই কর্ডাটার মধ্যে আছে। আর স্পেসিস, স্পেসিসটা হচ্ছে, স্পেসিসের সংজ্ঞাটা তোমাদেরকে পারতে হবে। ডেফিনেশন, স্পেসিসের ডেফিনেশন হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশে একদম ন্যাচারালি, মানে তুমি কোনো ধরনের ল্যাবরেটরি ম্যানিপুলেশন করো নাই, এরকম অবস্থায় যদি 2টা অর্গানিজম, আমি অর্গানিজম বলছি কারণ এই কথাটা শুধুমাত্র প্রাণীর ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে প্রযোজ্য। 2টা অর্গানিজমের মধ্যে যদি যৌন মিলন হওয়ার পরে যেই সন্তানটা উৎপাদন হলো, সেই সন্তানটাকে আবার পরবর্তী প্রজন্মে, মানে সেই সন্তানের নিজেকে হতে হবে ফার্টাইল। ফার্টাইল মানে বুঝছো তো, তার নিজেরও অ্যাবিলিটি থাকতে হবে টু প্রডিউস হিজ অর হার অফস্প্রিং। তাহলে এরকম যদি হয়, মানে যারা নিজেদের মধ্যে প্রজনন করলো, কিন্তু প্রজনন করে যে সন্তান তৈরি হলো সেও প্রজনন ক্ষম, মানে যাদের মাধ্যমে স্পেসিসের ধারাটা বয়ে যাইতে পারবে, তারাই হচ্ছে স্পেসিস। এখন তোমরা গুগল সার্চ করে দেখতে পাবা যে টাইগার এবং লায়নের মাঝখানে ক্রস করানো হয়েছে, টাইগন বা লাইগার নামে এক ধরনের প্রাণী পাওয়া যায়। এটা পরীক্ষামূলক ভাবে করা হয়েছে। ক্রস করে নতুন এক ধরনের অদ্ভুত প্রাণী ঠিকই কিন্তু জন্মালো, কিন্তু এই টাইগন বা লাইগার কেউই প্রজননক্ষম নয়, মানে ওখানেই ওদের বংশ শেষ। ওরা কিন্তু ইয়ে না, প্রজাতি না। বাঘ আর সিংহকে তুমি প্রজাতি বলতে পারবা না। ঠিক আছে, এইটাই আর কি। জেনাস, ফ্যামিলি, অর্ডার, স্পিসিস, এগুলা হচ্ছে একই টাইপের সংজ্ঞা, এগুলা আসে না অত।
কিংডম থেকে তোমার একটা জিনিস জানতে হবে যে কিংডম হচ্ছে সার্বজনীন স্তর। সার্বজনীন স্তর মানে সবার জন্য এটা, মানে একটা অ্যানিমাল প্রত্যেকেই কিংডমের আন্ডারে পড়ে, কিংডম অ্যানিমেলের আন্ডারে পড়ে। আর ফাইলাম, ফাইলাম হচ্ছে শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর। এই দুটো কথা জানবা। এই ধরনের লাইনগুলা এগুলা হচ্ছে মেডিকেল বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য লাগে। এরকম ট্রিকি লাইন থেকে এইচএসসি তে তেমন একটা কোশ্চেন আসে না। আচ্ছা, এরপরে আসছো দ্বিপদ নামকরণ। এটা সম্পর্কে তোমরা জানো যে শুরুতে থাকবে জেনাস নেম, তারপর স্পেসিস নেম। নর্মালি লিখলে আন্ডারলাইন, টাইপ করে লিখলে ইটালিক ফন্টে লিখতে হবে। এবং নামকরণটা শুরু করেন, ইন্ট্রোডিউস করেন ক্যারলাস লিনিয়াস। লিনিয়াস বানানটা সুন্দর মতো শিখবা সবাই, এটা লিখতে হইতে পারে, ঠিক আছে? ত্রিপদ নামকরণ, অনেক সময় দেখা যায় যে স্পেসিস জেনাস মিললো, একই স্পেসিসের আবার আলাদা আলাদা রকম পাওয়া যাচ্ছে, তখন ওইটাকে স্পেসিফাইড করার জন্য আরেকটা সাব স্পেসিস করা হয়। তখন নামটাতে তিনটা অংশ পাওয়া যাচ্ছে। ট্রাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল নমেনক্লেচার এক্সাম্পল কি? চড়ুই পাখি, পার্সেট ডোমেস্টিকাস। পার্সেট ডোমেস্টিকাস নিলোটিকাস হচ্ছে স্পেসিফিক্যালি নীলনদের যেসব চড়ুই তাদের জন্য। তাহলে ট্রাইনোমিয়ালের যেই কনসেপ্টটুকু উইথ এক্সাম্পল, এটা পড়ে ফেলতে হবে, এটা খ নাম্বারে আসতে পারে। দ্বিপদ নামকরণের নিয়মাবলী, নিয়ম মোটামুটি তোমরা জানো, এটা রিডিং করবা, এটা আমি আর তোমাদেরকে ডিটেল পড়াবো না। এখানে কয়েকটা কথাবার্তা আছে, যেমন আইসিজেডএন এর ফুল ফর্ম জানতে হবে। আচ্ছা, এখানে আরো কয়েকটা এডিশনাল টার্ম আছে, যেমন সিনোনিম বা হোমোনিম, টটোনিম। আচ্ছা, সিনোনিম কি আর হোমোনিম কি? সিনোনিম, আচ্ছা তোমরা বলো তো সিনোনিম শব্দের অর্থ তোমরা জানো? সিনোনিম বলতে কি বোঝায়? সমার্থক শব্দ। সিমিলার সিমিলার হ্যাঁ, সিমিলার ওয়ার্ড। সিমিলার ওয়ার্ড মানে হচ্ছে যে একটা জিনিসকে তুমি বোঝাচ্ছ, তার জন্য তুমি একাধিক শব্দ ব্যবহার করছো। এই ক্ষেত্রে জুলজির ক্ষেত্রে সিনোনিম সেম জিনিসটাই বোঝায়। মনে করো একটা অদ্ভুত প্রাণী, সেম প্রাণীকে একজন দেখে বললো এই প্রাণীটার নাম এ, আরেকজন দেখে বললো এই প্রাণীটার নাম বি, ঠিক আছে? তাহলে এ আর বি যেহেতু সেম প্রাণীকেই বোঝাচ্ছে, তাহলে এ আর বি পরস্পরের সিনোনিম। আবার হতে পারে যে একজন ব্যক্তি একটা এরকম ধরনের একটা প্রাণী, একে দেখে বলছে এর নাম এ, আরেকজন ব্যক্তি আরেকটা এরকম ধরনের প্রাণী, তাকে দেখেও বলছে এ। দুজন আলাদা ব্যক্তি দুটা আলাদা প্রাণীর নাম একই নাম দিল, তখন ওরা কি? এর নামও এ, এর নামও এ। তাহলে এই ক্ষেত্রে এটা কি পরস্পরের হোমোনিম। সিনোনিম আর হোমোনিম, সিনোনিম হচ্ছে একই প্রাণীর আলাদা আলাদা নাম, আর হোমোনিম হচ্ছে ঠিক তার উল্টা। আমার হোমোনিম কথাটা বেশি মনে থাকে না, আমি সিনোনিমটাই মনে রাখার চেষ্টা করি, কারণ সিনোনিম জিনিসটা কি এটা আমরা কমন সেন্স দিয়ে সবাই জানি। কমন সেন্সটা এখানে অ্যাপ্লাই করো, যে সিনোনিম মানে হচ্ছে একই শব্দের আলাদা আলাদা মানে একই মিনিং এ আলাদা আলাদা শব্দ ব্যবহার করা, এটা হচ্ছে সিনোনিম। তাহলে এই ক্ষেত্রেও সিনোনিম সেম, একই প্রাণী বা একই অর্গানিজমের জন্য আলাদা আলাদা সাইন্টিফিক নেম যদি কেউ দিয়ে থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা সাইন্টিফিক নেম সিনোনিম। এখন এরকম তো আসলে এক্সিস্ট করতে পারে না অফিসিয়ালি। তখন যেটা করা হয় যে একটা প্রাণীকে কেউ, কোন একজন বিজ্ঞানী একবার আইডেন্টিফাই করলো, তার বৈশিষ্ট্যগুলা লিপিবদ্ধ করলো, করে টোরে একটা নাম দিল। তার 100 বছর পর আরেক প্রাণী আরেক জঙ্গলে সেই সেম প্রাণীকেই দেখলো, লিপিবদ্ধ করলো, নাম দিল, কিন্তু দেখা গেল সেম প্রাণীকে আরেকজন 100 বছর আগে নাম দিয়ে গেছে। তখন 100 বছর আগে মানে ফার্স্টে যিনি নামকরণ করছিলেন, ফার্স্টে যিনি বর্ণনা দিছিলেন, ওই নামটাই থেকে যাবে অফিসিয়ালি, পরেরটা থাকবে না। এই কথাটাকে বলা হয় ল অফ প্রায়োরিটি। প্রায়োরিটি কে পাবে? যে আগে নাম দিছিল সে, ঠিক আছে? আচ্ছা, আর টটোনিম, টটোনিম হচ্ছে যে একটা সাইন্টিফিক নেমের স্পেসিস আর জেনাস নাম যদি সেম হয়, যেমন কাতলা কাতলা, আরেকটা তোমরা পড়ছো ইয়েতে এসএসসি তে, নাজা নাজা গোখরা সাপ, পড়ছো না? এটা মনে থাকার কথা, ওটাও কিন্তু টটোনিম ছিল। আচ্ছা,
নামকরণের সময় যে প্রাণীকে নমুনা হিসেবে ব্যবহার করা হবে তাকে টাইপ স্পেসিমেন বলা হয়। মনে করো যে অ্যামাজনের জঙ্গলে একটা নতুন প্রাণী পাওয়া গেল, তার 4টা চোখ, তারপর 2টা পা, সাপোজ। তাহলে এই 4টা চোখ 2টা পায়ের অদ্ভুত নতুন প্রাণীটাকে কেউ একজন দেখছে, সে তো একটা প্রাণী দেখছে, তাহলে প্রথম যে প্রাণীটাকে সে দেখবে এবং তাকে গবেষণাগারে সংরক্ষণ করতে হবে। আগের দিনে যেটা করতো, মানুষ ওটাকে মেরে ওই ফরমালিন দিয়ে চুবাই নিয়ে আসতো। এখন অনেক সময় ওই টাইপ স্পেসিমেন হিসেবে ফটোগ্রাফও ব্যবহার করা হয়। আচ্ছা, বৈজ্ঞানিক নামকরণের প্রয়োজনীয়তা এগুলা হচ্ছে যে করতে পারো, একটু রিডিং দিবা। আচ্ছা, এই এই জিনিসগুলো আমি তোমাকে কেন বলতেছি রিডিং দিবা, কারণ এখানে আমার বোঝানোর কিছু নাই। আমার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলো পড়ানো আসলে ওয়েস্ট অফ টাইম, কিন্তু এই জিনিসগুলা স্কিপ করতে কেন বলছি না, কারণ এগুলো হচ্ছে সিরিয়াল। এই যে বৈজ্ঞানিক নামকরণের প্রয়োজনীয়তা, তারপর নামকরণের নীতি, নিয়মাবলী, এইসব কথাবার্তা দিয়েও কিন্তু একটা করে সিকিউ আসে। এই ধরনের সিকিউ দেখবা প্রত্যেকটা এইচএসসি এর প্রশ্নপত্রে, দেখবা যে এই ধরনের গ্যাপস দিয়ে লিখতে হবে, এরকম জাতীয় 1টা বা 2টা সিকিউ থাকে। তো বায়োলজি যেটা হয়, যেহেতু ইনফরমেটিভ পড়াশোনা, ধরো যে তুমি ঠিক মতো রিভিশন শেষ করতে পারোনি, সেক্ষেত্রে তুমি কি টোটালি একটা সিকিউ বাদ রেখে আসবা, নাকি এই ধরনের গ্যাপ যুক্ত একটা সিকিউ, যেটার জন্য আসলে বেসিক্যালি তোমার মাথায় তেমন কিছু থাকার দরকার হয় না, একটু কমন সেন্স অ্যাপ্লাই করলেই হয়, সেটা কি করবা, একটু পয়েন্ট পয়েন্ট করে সুন্দর মতো লিখে ফেলবা। ঠিক আছে? মানে এটা কখন লিখবা, যখন তোমার অন্য ইনফরমেটিভ সিকিউ অ্যান্সার করার ক্যাপাবিলিটি নাই। এটা বায়োলজি এবং কেমিস্ট্রি 2টা সাবজেক্টের ক্ষেত্রেই হয়। হ্যাঁ, ধরো ইনফরমেটিভ কোশ্চেন তুমি অ্যান্সার করার মতো পাচ্ছ না, কমন পড়ে নাই বা রিভিশন শেষ করতে পারোনি, সেক্ষেত্রে এগুলো হচ্ছে লাস্ট অপশন। তো কারোরই নিজেকে নিয়ে এতটা ওভার কনফিডেন্ট হওয়া উচিত না যে এই ধরনের ব্যাকআপ অপশন আমি রাখবো না। ব্যাকআপ সবসময় রাখতে হবে। আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটির জন্য ওই কোশ্চেন ব্যাংক সলভ করছি। ঠিক আছে? মানে ওভার কনফিডেন্স সবসময় খারাপ। তো এর জন্য বলছি যে একবার দুবার তোমার জিনিসটা রিডিং করা থাকলে কোনোদিন যদি প্রয়োজন হয়, তাহলে তুমি এখান থেকে হেল্প নিতে পারবা, তুমি তোমার ক্লাসটা ছুটে যাবে না। আচ্ছা, ল অফ প্রায়োরিটি কি জিনিস, হোমোনিম সিনোনিম কি জিনিস, এগুলো আমি পড়াইলাম। যেটা পরে আসছে সেটা হচ্ছে জুনিয়র হোমোনিম, আর যেটা আগে দেওয়া হয়েছে সেটা সিনিয়র সিনোনিম। আচ্ছা, ঠিক আছে। এখন সংরক্ষণ। সংরক্ষণ হচ্ছে ওই যে টাইপ স্পেসিমেন যেটা বলা হলো, যে যাকে দেখে একটা বর্ণনা দেওয়া আছে। তুমি সে কোন অ্যামাজন জঙ্গলে একটা কাকে দেখে আসছো না আসছো, কেউ কি বিশ্বাস করবে তোমার কথা? তুমি আন্দাজে বর্ণনা দিলেই হবে? বিশ্বের সামনে সেটাকে বিশ্বাসযোগ্য করার জন্য তোমার তার একটা নমুনা সংরক্ষণ করতে হবে, জীবিত বা মৃত এনিহাও। হতে পারে সেই প্রাণীটার মরে গেছে, তার ডেড বডি নিয়ে আসছো, বা তার হাড্ডি গুড্ডি নিয়ে আসছো, চামড়া নিয়ে আসছো, ফুল বডিটাই নিয়ে আসছো, অথবা শরীরের কোনো অংশ আনছো। তার সঙ্গে হচ্ছে ফটোগ্রাফ হচ্ছে একটা খুবই কমন টাইপ স্পেসিমেন। এই তো গেল। সংরক্ষণের মাধ্যম কি কি? ফরমালিন এবং অ্যালকোহল। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, তাত্ত্বিক আর ফলিত প্রয়োজনীয়তা। যে কোনো এক সাইড একটু খেয়াল রাখবা যে তাত্ত্বিক কোনটা আর ফলিত কোনটা। কিছু কিছু এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটা ফলিত প্রয়োজনীয়তা নয়, এই টাইপের আর কি। এরপর আমরা মেইন পড়ায় ঢুকবো, প্রধান পর্ব আর গৌণ পর্ব। নাম। আচ্ছা, এই চারটা একটু দেখবে, এই চারটা তো বেশি লাগে না, এই চারটা ভালো করে পড়া হবে তোমাদের ওই যে সবগুলা ফাইলাম যখন আমরা মোটামুটি পড়ে আসবো, তারপরে একটু দেখাই দিচ্ছি। টোটাল কিংডমকে দেখো, প্যারাজোয়া, মেসোজোয়া আর ইউমেটাজোয়া। হুম, এরা কারা? ওই যে কোষ বিশিষ্ট, টিস্যু বা অঙ্গ মানে কোষ মাত্রা আর কি। এই যে দেখো, এরা হচ্ছে টিস্যু বা অঙ্গতন্ত্র গঠিত হয় না, কিন্তু অসংখ্য কোষ হয়। তারপর হচ্ছে যে এখানে টিস্যু হয়, অঙ্গ হয়, তন্ত্র হতে পারে। রেডিয়েটা আর বাইল্যাটেরিয়া। রেডিয়েটা মানে রেডিয়াল সিমেট্রি যারা, বাইল্যাটেরিয়া হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি যারা। রেডিয়াল সিমেট্রি শুধুমাত্র নিডারিয়া আছে, এরপরে সবাই কিন্তু বাইল্যাটারাল সিমেট্রি। এরপরে সিলোমেট, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, ইউসিলোমেট। দেখো একটা জিনিস, নিডারিয়া কিন্তু সিলোমেট, অ্যাসিলোমেট, কিসিলোমেট এইসব কথাবার্তার আন্ডারেই আসেনি। পরিফেরা নিডারিয়া কেন? কারণ পরিফেরার তো টিস্যুর কোনো লেয়ারই নাই, ও তো আগেই বাদ। নিডারিয়ার লেয়ার কয়টা? 2টা। আমরা পড়ছিলাম না যে ডিপ্লোপ্লাস্ট আর ট্রিপ্লোপ্লাস্ট, দ্বিস্তরী আর ত্রিস্তরী। তাহলে ডিপ্লোপ্লাস্ট কিন্তু নিডারিয়া।
ওর মেসোডার্ম লেয়ারটাই নেই, তাহলে ওর সিলোম থাকা না থাকার কোনো প্রশ্নই উঠছে না। তাহলে যাদের প্রশ্ন উঠবে তাদেরকে কি হতে হবে, এই যে ত্রিস্তরী প্রাণী, ঠিক আছে, ত্রিস্তরীদেরই এই প্রশ্নটা আসবে যে ওই যে মাঝের যে লেয়ার ওখানে সিলোম আছে কি নাই। তাহলে সেই একদম না থাকা কারা, প্ল্যাটিহেলমিনথিস, অল্প অল্প মানে অপ্রকৃত যাদের তারা হচ্ছে নিমাটোডা, আর এরপরে যাদের প্রকৃত সিলোমধারী তারা হচ্ছে পরবর্তীগুলা। তোমাদের মাথায় কোশ্চেন আসবে, আপু এই বাকিগুলো আর কি, যেগুলো হচ্ছে তোমার মাইনর ফাইলাম, এগুলো পড়তে হবে কিনা। অ্যান্সার হচ্ছে যে আমি 11-এ থাকতে একদম কামলার মতো এইসব মাইনর ফাইলাম পড়ছিলাম, কিন্তু আমি জীবনেও কোথাও কোনো কোশ্চেন আসতে দেখি নাই, কোনো মেইন পরীক্ষায় আসে নাই, কোনো কোচিং এর পরীক্ষায় আসে নাই। সো আই থিংক ইউ ক্যান স্কিপ দিস পার্ট। আচ্ছা, নন কর্ডেটাদের একটা ওভারঅল বৈশিষ্ট্য বলা হচ্ছে যে নটোকর্ড থাকে না। নটোকর্ড থাকে না দেখি তো ওরা নন কর্ডেটা, তাই না? গলবিলীয় ফুলকারন্ধ্র নেই। গলবিল কি জিনিস? ফ্যারিংস, তার মানে মুখের পরে এবং তোমার অন্ননালী বা এসোফেগাসের আগের অংশটুকু, সেটা হচ্ছে গলবিল। সেখানে কোনো ফুলকারন্ধ্র নেই। ফুলকারন্ধ্র জিনিসটা অনেক কর্ডেটদের থাকে, কারো কারো সারা জীবনই থাকে, কারো কারো শুধুমাত্র ভ্রূণ অবস্থায় মানে এমব্রায়ো স্টেটে থাকে। আচ্ছা, ফুলকারন্ধ্র আসলে কি? শ্বাস প্রশ্বাস নেওয়ার যে সিস্টেম। পায়ুপশ্চাৎ লেজ থাকে না। পোস্ট অ্যানাল টেল, ইংলিশ ভার্সন তোমাদের এটা হচ্ছে পোস্ট অ্যানাল টেল, এটা থাকে না। স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত। স্নায়ুরজ্জু মানে নার্ভ কর্ড, নার্ভ কর্ড, গ্রন্থিযুক্ত মানে গ্রন্থি মানে গ্ল্যান্ড, গ্ল্যান্ডুলার, তার মানে ওদের যে নার্ভাস সিস্টেম সেখানে ছোট ছোট এরকম গ্ল্যান্ডের মতো থাকে। অঙ্কীয়, অঙ্কীয় মানে ভেন্ট্রাল, পেটের দিকে। দেখো আমাদের স্নায়ুরজ্জু মানে আমাদের স্নায়ুরজ্জু আসলে কি? স্পাইনাল কর্ড, সেটা কোন দিকে থাকে? পিঠের দিকে থাকে। কিন্তু এদের কোন দিকে থাকে? পেটের দিকে থাকে। এবং নিরেট, রক্ত সংবহন তন্ত্রের হৃদযন্ত্রের অবস্থান পৃষ্ঠদেশে। সব নন কর্ডেটদের আসলে হৃদযন্ত্র থাকে না। হৃদযন্ত্র মানে যেটা হার্ট, সেটা থাকে না। কিন্তু যাদের থাকে তাদের দেখবে পিঠের দিকে। আমরা ঘাস ফড়িং পড়বো, দেখবে ঘাস ফড়িং এর হার্ট হচ্ছে পিঠে। মোলাস্কা পড়বো, মোলাস্কার হার্ট পিঠে। তারপরে হিমোগ্লোবিন রক্তরসে অবস্থান করে। মানুষের হিমোগ্লোবিন কোথায় থাকে? থাকে হচ্ছে আরবিসির ভেতরে। আরবিসি কি? রেড ব্লাড কর্পাসেল। রেড ব্লাড কর্পাসেলের ভেতরে থাকে হিমোগ্লোবিন। আর এতে কোথায় থাকবে? প্লাজমার মধ্যে ভাসমান থাকে। রক্ত সংবহন তন্ত্রে হেপাটিক পোর্টাল তন্ত্র অনুপস্থিত। হেপাটিক পোর্টাল আজকে ডিসকাশন করার আসলে সময় নাই, এটা ইয়ে পড়ানোর সময়, কর্ডেটা পড়ানোর সময় পড়াবো, ওখানেও আসবে যে হেপাটিক পোর্টাল তন্ত্র থাকে। এদের থাকে না, ওদের থাকে, তখন পড়াই দিব হেপাটিক পোর্টাল। আর ত্বক থেকে চোখের উদ্ভব হয়। আমি বলছিলাম কিন্তু একটা কথায় কথায় বলছিলাম যে এক্টোডার্ম থেকে চোখ তৈরি হয়। আমাদের হিউম্যানের ক্ষেত্রে বা যারা কর্ডেট আছে তাদের ক্ষেত্রে কি হয়, নার্ভাস সিস্টেম সবকিছু এক্টোডার্ম থেকে আসে। এক্টোডার্মটা প্রথমে এরকম একটা টিউবের মতো হয়। টিউবের একদম মাথার দিকে প্রক্সিমালি এরকম একটা গ্লোবিউলার স্ট্রাকচার হয়, এটা পরবর্তীতে ব্রেন হয়। ব্রেন থেকে একজোড়া এরকম বোটা দিয়ে এরকম কাপ লাইক স্ট্রাকচার বের হয়ে যায়। এরাই কিন্তু পরবর্তীতে চোখ তৈরি করে। খুবই অদ্ভুত, জাস্ট আমি যেরকম ছবি দেখাচ্ছি এরকম করেই কর্ডেটদের ক্ষেত্রে। তাহলে কর্ডেটদের চোখ কই থেকে আসে? স্নায়ুতন্ত্র থেকে তৈরি হয়। আর নন কর্ডেটদের চোখ কি থেকে তৈরি হয়? ত্বক থেকে তৈরি হয়। ঠিক আছে, তাহলে উম আজকে কি আমরা একটা ফাইলাম পড়বো নাকি নেক্সট দিন ফাইলাম শুরু করব? আই থিঙ্ক একটা ফাইলাম পড়া উচিত। পরিফেরার পড়াশোনা খুবই সহজ, একটু শর্টে পড়ি, নেক্সট দিন আমরা আবার একটু রিক্যাপ করবো। আসলে পরিফেরাটা পড়ে ফেলি আজকের জন্য। পরিফেরা পড়বো। পরিফেরা হচ্ছে একদম ফাইলাম 1, প্রাচীনতম সবচেয়ে সরল পরিফেরা। এই যে আমরা যে ইয়ে পড়লাম না, বেসিস অফ ক্লাসিফিকেশন, মানে কি কি বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়, সেসব বৈশিষ্ট্য এক এক করে এখন প্রত্যেকটা ফাইলামে ডিসকাশন আসবে। তোমাদের তখন মনে হবে আচ্ছা এই কথাটা আমরা আগেও পড়ছি। যেমন দেখো, এরা কোনো টিস্যু গঠন করে না, এরা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী। কোষীয় মাত্রার প্রাণী, তাহলে ওরা হচ্ছে সেলুলার ডাইমেনশন, মানে কোষীয় মাত্রার প্রাণী।
তার মানে ওদের কোষগুলার আর কোনো ক্লাসিফিকেশন নাই, ধরো যে একই রকম কোষ মিলে টিস্যু গঠন করবে এরকম কোনো ব্যাপার না, জাস্ট হ্যাপাজার্ডলি কিছু কোষ আছে। দেহ প্রাচীর, অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। দেহ প্রাচীর মানে বডি ওয়াল, বডি ওয়ালে ছিদ্র থাকে, পোর থাকে, ছিদ্র মানে পোর, পোর থাকে, পোর, পোরের নাম কি? অস্টিয়া। ঠিক আছে, এক বচন বা সিঙ্গুলার হচ্ছে অস্টিয়াম, আর অনেকগুলোর কথা যেহেতু বলা হয়েছে সেটা হচ্ছে অস্টিয়া। তারপরে দেহ সংবহন তন্ত্র, সংবহন তন্ত্রের ইংলিশ হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। দেহ সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র থাকে, ক্যানাল সিস্টেম থাকে। ঠিক আছে, এই যে এই ছবিটা আমরা একটু জুম ইন করি, দেখো এটা হচ্ছে লংগিটিউডিনাল কাটা একটা পরিফেরা। দেখো ভেতর দিয়ে একটা বড় গহ্বর, ক্যাভিটি, সেই গহ্বর দিয়ে ছোট ছোট অনেক নালী বা ক্যানাল, ক্যানাল গুলা একে অপরের সাথে কানেক্টেড। ঠিক আছে, কানেক্টেড ক্যানাল গুলো ছোট ছোট আরো গহ্বরে যুক্ত, সেই গহ্বর গুলো আবার নালীতে যুক্ত, সেই সব নালী আবার বডির বাইরে ওপেন। যে ওপেনিংটা, এই ওপেনিংটাকে বলা হয় অস্টিয়া। ওটাই হচ্ছে বডির বাইরে যে আমরা অসংখ্য ছিদ্র দেখতে পাই, সে অস্টিয়া, ওপেনিং। আচ্ছা, এখানে আরো কথা আছে। এই যে আমরা এই যে ছোট ছোট সেলের মতো, মানে গর্তের মতো, ক্যাভিটির মতো দেখতে পাচ্ছি, এই ক্যাভিটি গুলার গায়ে, মানে ক্যাভিটি গুলার লাইনিং এ এক ধরনের কোষ থাকে, কোষটার নাম কি? কোয়ানোসাইট। কোয়ানোসাইট কি? এই যে ওয়াটার ভাস্কুলার সিস্টেমে যেই ক্যাভিটি গুলো আছে, এই ক্যাভিটি গুলা বা চেম্বার গুলার লাইনিং, চেম্বার গুলার লাইনিং কি? কোয়ানোসাইট নামের এক ধরনের কোষ, এবং তাদের ফ্লাজেলা থাকে। ফ্লাজেলা কি? ফ্লাজেলা হচ্ছে একটা, মনে করো, কোষ, এই কোষের উপর দিয়ে এই যে এরকম চুলের মতো নরনশীল, এরা ওই যে পানির প্রবাহটাকে কন্ট্রোল করে, ফ্লাজেলা। ঠিক আছে, বডির সব ক্যানাল সিস্টেমের সমস্ত মানে নালীগুলা বডির ঠিক মাঝখানে বড় একটা গহ্বরে ওপেন হচ্ছে। সে বড় গহ্বরটার নাম কি? স্পঞ্জোসিল। আর স্পঞ্জোসিল একদম উপরে বডির বাইরে একটা বড় ওপেনিং দিয়ে উন্মুক্ত, সেই ওপেনিংটার নাম কি? অস্কুলাম। তাহলে আমরা পুরো বিষয়টাকে আরেকবার একটু ছবি দিয়ে রিক্যাপ করি। আচ্ছা, আমাদের রিক্যাপিচুলেশনটা হচ্ছে আ ট্যুর টু ইনসাইড অফ আ পরিফেরা। ট্যুরটা আমাদের শুরু হবে এই যে মুখ দিয়ে, মুখটা কি? অস্কুলাম, বড় একটা ক্যাভিটি। মুখ দিয়ে যখন আমরা বডির ভেতরে ঢুকলাম, একটা বড় ক্যাভিটি দেখতে পাচ্ছি, বড় একটা ক্যানাল দেখতে পাচ্ছি, সেই ক্যানালটা কি? স্পঞ্জোসিল। অস্কুলাম থেকে চলে আসলাম স্পঞ্জোসিলে। স্পঞ্জোসিল অনেকগুলো ছোট ছোট নালীতে বিভক্ত, যেটাকে বলা হচ্ছে ক্যানাল সিস্টেম। ক্যানাল সিস্টেম, ক্যানাল সিস্টেমের মাঝখানে মাঝখানে কিছু এরকম করে গর্তের মতো আছে, চেম্বারের মতো আছে, প্রকোষ্ঠ, বাংলায় প্রকোষ্ঠ বলে, ইংলিশে বলে চেম্বার। তাহলে এই প্রকোষ্ঠগুলোর গায়ে এক ধরনের কোষ থাকে, এই কোষগুলো হচ্ছে কোয়ানোসাইট। কোয়ানোসাইটের থাকে ফ্লাজেলা। এই কোষগুলো আবার নালী দিয়ে, ছোট ছোট ক্যানাল দিয়ে একে অপরের সাথে যুক্ত, আমরা দেখতে পাচ্ছি। এন্ড ফাইনালি ওরা বডির ওয়াল দিয়ে, দেহ প্রাচীর দিয়ে উন্মুক্ত হয়েছে কিসের মাধ্যমে? ছোট ছোট অনেকগুলো ছিদ্র বা পোরের মাধ্যমে। এই পোরগুলোকে কি বলা হচ্ছে? অস্টিয়া। ঠিক আছে, তাহলে সবকিছু যদি আমরা রিক্যাপ করি, তাহলে এই ছবিতেই আমরা অনেকগুলো শব্দ পেলাম যেগুলো পরিফেরার সাথে রিলেটেড। অস্কুলাম, অস্টিয়া, তারপর স্পঞ্জোসিল, ক্যানাল সিস্টেম, এই সব কিছু। আচ্ছা, এখন আমরা আসি, এই যে ক্যানাল সিস্টেমের মেইন কাজ কি? তিনটা জিনিস: খাবার, অক্সিজেন এবং শুক্রাণু দেহের ভেতরে প্রবেশ করানো। ঠিক আছে, স্পিকিউল, স্পিকিউল ওই যে বলছিলাম যে এদের অন্তঃকঙ্কালের অংশ কি? স্পিকিউল। স্পিকিউলটা কাঁটার মতো, চুনময় কাঁটা, চুন মানে ক্যালসিয়াম, ক্যালসিয়াম দিয়ে তৈরি এক ধরনের কাঁটা। সে কাঁটাগুলো, অথবা আরেকটা হতে পারে যে স্পঞ্জিন নামের এক ধরনের ফাইবার দিয়ে গঠিত তন্তু, দেহের কাঠামোটা গঠন করে। আমরা তো এতক্ষণ দেহের ভেতরে ফাঁকা জায়গাগুলো নিয়ে পড়াশোনা করলাম, এই যে জায়গাগুলো, এগুলো কি দিয়ে তৈরি হয়েছে? হতে পারে চুনময় স্পিকিউল দিয়ে, অথবা জৈব তন্তু স্পঞ্জিন দিয়ে। আচ্ছা, কোয়ানোসাইটের কথা আমরা পড়াই দিচ্ছি, ফ্লাজেলা যুক্ত কোষ।
আচ্ছা, নালীতন্ত্র দেহের ভেতরে অবস্থিত স্পঞ্জসিলের কথা আমরা পড়লাম যে একদম বড় একটা গহ্বর থাকে, সেটা হচ্ছে স্পঞ্জসিল, তার শেষে থাকে অস্কুলাম। পূর্ণাঙ্গ প্রাণীরা হচ্ছে নিশ্চল, চলতে পারে না, কিছুর সাথে একটা এরকম আটকায় থাকে, অনেকটা গাছের মতো। তাদেরকে কি বলা হচ্ছে? সিসাইল। জীবন চক্রে সঞ্চরণশীল, সঞ্চরণশীল মানে মুভেবল, যারা মুভ করতে পারে, অ্যামফিব্লাস্টুলা অথবা প্যারেনকাইমোলার লার্ভা দশা থাকে। লার্ভা দশা মানে হচ্ছে তাদের ডেভেলপিং স্টেজ। আচ্ছা, পরিস্ফুটনের ইংলিশটা আমি ভুলে গেছিলাম। পরিস্ফুটন হচ্ছে ডেভেলপিং, হ্যাঁ, ডেভেলপিং স্টেজ মানে পরিস্ফুটনরত দশা। তার মানে একটা প্রাণী ছিল হচ্ছে, মনে করো জাইগোট, সেখান থেকে যে মরুলা, ব্লাস্টুলা এইসব হওয়ার পরে লেয়ারে ভাগ হলো, এন্ডোরাম, মেজোরাম, তারপরে যে ডেভেলপিং স্টেজটা, সেইটাই হচ্ছে পরিস্ফুটনরত দশা। তারপরে সে হবে অ্যাডাল্ট, মানে পূর্ণাঙ্গ প্রাণী। ঠিক আছে, এখন তোমাদের লার্ভা দশার নামগুলো জানতে হবে, অ্যামফিব্লাস্টুলা আর প্যারেনকাইমোলা। তিনটা ক্লাসে ভাগ করা হয়েছে, ক্লাসগুলোর নামগুলা এখন তোমরা পড়ো। আজকে যেহেতু একটাই ফাইলাম পড়ানো হলো, এই ফাইলামের সবকিছু প্রত্যেকটা লাইন পড়ে ফেলবা। আর সায়েন্টিফিক নাম পড়বা হচ্ছে, কোনটা পড়বা তোমাদের জন্য যেটা ইজি লাগে সেটাই। স্পঞ্জিলা এটা পড়তে পারো, স্পঞ্জিলা অফিসিনালিস এটা আমি পড়ছিলাম, আর স্কাইফা জেলাটিনোসাম এই দুটো আমি পড়ছিলাম, এই যে 1 আর 2 দুটা করে পড়ছি তো, আমার এই দুটা মনে ছিল। এবং এই দুটাকে আমি এমসিকিউ তেও অপশন হিসেবে 2 একবার আসতে দেখছি। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে, এই পর্যন্ত পড়া থাকলো। তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া দরকার, এর আগের দিনও কিছু পড়া না দিয়েই করছিলাম। তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে, সবাই করবা, উম, আমাকে নেক্সট দিন প্রত্যেককে 10টা করে এমসিকিউ তৈরি করে দিবা। নেক্সট দিন বলতে কালকের মধ্যে এমসিকিউ তৈরি করে দিবা। আমি একটু স্ক্রিনশট নিয়ে রাখি, এখন তোমরা কে কে শুনলা হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করবা। অথবা তোমরা আর একটা করতে পারো, HSC 26 এর যে গ্রুপ আছে এখানে হোমওয়ার্ক দিতে পারো। অন্য সাবজেক্টে তোমরা হোমওয়ার্ক কিভাবে দাও? গুগল ক্লাসরুম। গুগল ক্লাসরুমে দাও? আচ্ছা, আমি তো এখনো সব হোমওয়ার্ক কি একই জায়গায় দাও? ইনবক্সে দিব। ও আচ্ছা, তোমাদের একটা টপিক মানে বাদ গেছিল না? এক সেকেন্ড দাঁড়াও, টপিকটা পড়ানো দরকার। এর আগে দিন আমার পেজ একটা মিসিং ছিল, দেখে পড়াই নাই। আচ্ছা, হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে এর আগের দিন আর আজকে যে যে পর্যন্ত পড়ানো হচ্ছে সেই পর্যন্ত তোমরা হচ্ছে দিবা, 10টা করে এমসিকিউ করে আমাকে দিবা। ম্যাম এই এখন এর 20 মধ্যে থেকে পর্যন্ত, আমি, জি, এই যে 18 পেজ পর্যন্ত পড়া হয়েছে এ পর্যন্ত এমসিকিউ 10টা বানিয়ে দিব। হ্যাঁ, এর মধ্যে থেকে 10টা করে এমসিকিউ বানাবা, 10টা করে এমসিকিউ বানাবা। আমি তোমাদের এমসিকিউ এর ভিতর থেকে তোমাদেরকে কোশ্চেন ধরবো। এখন যে এমসিকিউ বানাইছো তার কোশ্চেন তাকে ধরবে এরকম না, একটু শাফল করতে পারি। প্রত্যেককে একটা করে কোশ্চেন ধরবো, ঠিক আছে? তাহলে আর আলটিমেটলি তোমাদের পড়তেই হবে। আর এক্সাম আমি আর এখন নিচ্ছি না, এক্সাম আমি চ্যাপ্টার শেষ করে নেবো। হ্যাঁ বলো। বলছিলাম যদি 10টার বেশি হয়। বেশি দিতে পারলে তো কোনো সমস্যা নাই। তোমরা তো হোমওয়ার্ক এই আগেও তো অনেকজনকে পড়াইছি, এদের মানে তোমাদের কয়েকদিন করার পর তোমাদের তেল শেষ হয়ে যায়। 10টা দিলে মাচ অ্যাপ্রিসিয়েটেড, বেশি দিলে আরো বেশি অ্যাপ্রিসিয়েটেড। শোনো, বেশি পড়ার আপার হ্যান্ড, আপার লেভেল কোনো কিছু নাই পড়াশোনার, ঠিক আছে? বেশি পড়ো, কোনো ক্ষতি নেই, কিন্তু মিনিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে 10টা সবার জন্যই। বেশি দিতে চাইলে দিতে পারো। আচ্ছা, তোমাদের হোয়াটসঅ্যাপে একটা দিব পার্ট না গুগল ড্রাইভে? হোয়াটসঅ্যাপে দিও। আচ্ছা, কি বাদ গেছে? সেগমেন্টেশন, ট্যাগমাটাইজেশন।
আমার পিডিএফ এ একটা একটু দাঁড়াও। আচ্ছা, আমার কাছে আপাতত ওই পেজটা পিডিএফ নেই, আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করায় এমনি পড়ায় দিচ্ছি। দাঁড়াও। সেগমেন্টেশন, ঠিক আছে। সেগমেন্টেশন হচ্ছে, সেগমেন্ট শব্দের অর্থ অংশ, সেগমেন্ট মানে অংশ। সেগমেন্টেশন কাদেরকে বলা হচ্ছে, যে যেসব প্রাণীর ফুল বডি, মনে করো এটা তার বডির কে একদম টোটালি থ্রু আউট বডি, একদম ভেতর পর্যন্ত একই রকম দেখতে অনেকগুলো খন্ড খন্ড থাকে। যেমন তোমাদের খুবই বহুল পরিচিত হচ্ছে কেঁচো। কেঁচো কম বেশি সবাই চেনো। তারপরে যে বর্ষাকালে আসে লাল লাল রঙের কেল্লা, মানে বেসিক্যালি অ্যানেলিডা পর্বের যারা আসছে এরা সবাই হচ্ছে সেগমেন্টেশন যুক্ত প্রাণী, ঠিক আছে। সেগমেন্টেশন জিনিসটা হচ্ছে যে বডির ক্যাভিটির একদম ভেতর পর্যন্ত, মানে ফুল বডিটাই, এটা অনেকটা ট্রেনের মতো। এই যে বডিকে তুমি অনেকগুলা এরকম একই রকম খণ্ডে ভাগ করতে পারবে, এটা হচ্ছে সেগমেন্টেশন। ট্যাগমাটাইজেশন, ট্যাগমাটা মানে হচ্ছে অঞ্চল, ট্যাগমাটাইজেশন, ট্যাগমাটা মানে হচ্ছে অঞ্চল। এটা হয় আর্থ্রোপোডদের ক্ষেত্রে, মনে করো আর্থ্রোপোডের এটা হচ্ছে মাথা, সাধারণত তিনটা ট্যাগমাটা থাকে, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে চেস্ট, আর এটা হচ্ছে পেট, ভেন্টার, ভেন্টার মানে পেট, ঠিক আছে। তাহলে মস্তক, বক্ষ এবং উদর এরকম অঞ্চলে ভাগ করা থাকে, কিন্তু এদের বডির ভেতরের অংশটা কিন্তু কন্টিনিউয়াস। এদের বডির ভেতরে কিন্তু একটা কন্টিনিউয়াস ক্যাভিটি থাকে এরকম করে, এই যে এরকম একটা ক্যাভিটি থাকে, কন্টিনিউয়াস ক্যাভিটি, ভেতরের দিকটা কিন্তু ওরা খণ্ডকিত না। এইটাই হচ্ছে ট্যাগমাটা আর সেগমেন্টের মধ্যে পার্থক্য। আর অ্যাপেন্ডেজ, অ্যাপেন্ডেজ কথাটার অর্থ হচ্ছে যে মূল বডির স্ট্রাকচারের বাইরে ছোট ছোট কিছু অর্গান থাকা। মনে করো ঘাস ফড়িংদের যেমন থাকে অ্যান্টেনা, হাত পা, ডানা, পালক, এইসব জিনিসগুলো হচ্ছে অ্যাপেন্ডেজেস, ঠিক আছে। আমি নেক্সট দিন একটু চেষ্টা করবো তোমাদের ওই পেজ 8 নাম্বার পেজ, যেটা আমার পিডিএফ এ মিসিং ছিল, ওই পেজটা একটু নিয়ে পড়ানোর। আমার আজকে এটা খেয়াল ছিল না, টপিক গুলো বলে দিলাম, নিজের একটু রিডিং দিবা, আর আমি নেক্সট দিন একটু দেখাই দিব না, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্ত, আগামীকাল মানে মোটামুটি এখন থেকে 24 ঘন্টা তোমার হাতে টাইম, এর মধ্যে পড়া শেষ করে এমসিকিউ গুলা দিয়ে দিবা, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো। এখন কি কেউ কোনো কোশ্চেন করতে চাও? না, আগের দিন যেটুকু পড়াছিলাম ওইখান থেকে কোনো কোশ্চেন আছে? আমাদের স্যাররা বলে বুঝছো, যে কোনো কোশ্চেন নাই মানে হয় সব বুঝছো, নাহলে কিছুই বোঝো নাই, এর মাঝামাঝি কিছু নাই। অথবা সব পড়ছো, সব বুঝছো, নাহলে কিছুই পড়ো নাই দেখেই কোশ্চেন নেই। এখন পড়াশোনা হচ্ছে নিজের দায়িত্ব, হ্যাঁ। স্পুন ফিট করার বয়স তোমরা পার করে আসছো, কিন্ডারগার্টেন পাস করে আসছো, প্রাইমারি স্কুল পাস করে আসছো, এখন আর স্পুন ফিট করার কোনো বয়স নাই। পড়া দিব, হোমওয়ার্ক দিব, এক্সাম নিব, এর মধ্যে যারা পড়ার তারা পড়বে, যারা না পড়ার তারা পিছায় পড়বে, এইটাই হচ্ছে কথা। পড়তে থাকো, কোনো কিছু কোয়েশ্চেন থাকলে এনি টাইম ইনবক্স করতে পারো। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই।